আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। তার নেতৃত্বে বাংলাদেশ মোটর চালক দল রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হলে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম, আছি এবং থাকব। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল। আসন্ন ত্রয়োদশ নির্বাচন আমার দৃষ্টিতে আমি মনে করি বিগত 17 বছরের যে আন্দোলন সংগ্রাম যে কারণে আমরা করেছি আর কি, যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো জনগণ যেটা চেয়েছিল যে তারা তাদের ভোটের মাধ্যমে জনগণ একজন প্রতিনিধিত্ব তৈরি করবে এই দেশে, সেটা কিন্তু বিগত 17 বছর জনগণ পারেনি। তো আমরা বিগত স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টে এই সরকারকে হটিয়ে আমরা এই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করছি। তা আমরা আশাবাদী যে এইবারকার যে নির্বাচন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের মতো করে জনগণের ইচ্ছা অনুযায়ী ওনারা ওনাদের নিজস্ব প্রতিনিধিত্ব বা পছন্দের প্রতিনিধিত্ব বাছাই করে নিয়ে আসবে। তো আমি মনে করি বিগত 17 বছরের জনগণ যে স্বপ্ন ছিল, এই নির্বাচনের মাধ্যমে জনগণের সেই স্বপ্নের প্রতিফলন হতে যাচ্ছে আর কি। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো রাজনৈতিক দল রয়েছে আর কি, এই মানে রাজনৈতিক দলের ভিতরে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে গণ্য হয়, সো বিএনপি সহ যেসব বৃহৎ রাজনৈতিক দল আছে, এই বৃহৎ রাজনৈতিক দলে কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না। তবে আমরা যারা কর্মী আছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হলো আমরা দল করি, যে দল করি ওই দলের নীতি নির্ধারক বা দলের যে চেয়ারম্যান আছেন উনি যাকে মনোনয়ন দিবেন আমরা উনার পক্ষেই মাঠে কাজ করব। কিন্তু তারপরও কিছুটা ভুল ভ্রান্তি হয় বা বৃহৎ দলে প্রতিদ্বন্দ্বী থাকবে, এটাই স্বাভাবিক। এইখানে যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে নিজেদেরকে তাদের অবস্থানে এখনো ধরে রাখছেন, আমি মনে করি যে এই সর্ববৃহৎ দল বাংলাদেশে বর্তমানে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার মনে হয় বিদ্রোহী প্রার্থীর অবস্থান বিএনপির আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি। পার্লামেন্ট ইলেকশন কিন্তু আমাদের যে চেয়ারম্যান, যে জননেতা জনাব তারেক রহমান সাহেব একটা কথা কিন্তু বলেছেন যে আমরা কিন্তু ক্ষমতায় আসিনি। তা আমরা ক্ষমতায় আসিনি এই কথাটা যেরকম বাস্তব, তো নির্বাচনও কিন্তু এবার খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। তো এদেশে আওয়ামী লীগ নাই তার মানে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, এটা কিন্তু ভুল। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক অবস্থানে আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন, জামাত কিন্তু অনেক কৌশলী একটা সংগঠন। যে জামাতকে বিগত স্বৈরা শাসক এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একজন নারী শাসক হিসাবে আখ্যায়িত হয়েছে, সেই নারী শাসক স্বৈরা শাসক আপনার এই জামাতকে কোনো কিছু করতে পারে নাই। জামাতের নিবন্ধন পর্যন্ত তারা বাতিল করেছে, তারপরও কিন্তু জামাত তাদের মাঠ ধরে রেখেছে, সেটা যে কোনো ওইতে হোক সেটা তাদের কৌশলে। সো জামাত কিন্তু অনেক কৌশলী একটা সংগঠন। তো আপনি ভাইবেন না যে আওয়ামী লীগ ছাড়া এই দেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না। তবে ইতিহাসের সবচেয়ে রেকর্ড করবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যেটা মনে করি যে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন এইবার হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কারণ জামাত কিন্তু কোনোভাবেই মাঠ ছাড়ে নেই। এখন জামাতকে আমাদের দুর্বল ভাবলেও হবে না। তারপরেও কিন্তু আমরা মানে জেনারেল পলিটিক্স যারা করি, আমাদের চোখে আমরা যেটা দেখি যে বিএনপির বাইরে আর বিএনপির আদর্শ যেটা বিএনপি ধারণ করে, যদি বাংলাদেশকে কোনো উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বিএনপির আদর্শকে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে আগে। আর সেই আদর্শের জায়গা থেকে যদি আমি দেখি বা আমি যদি বিবেচনা করি বা আমি তৃণমূল পর্যায়ের সংগঠক হিসাবে বা বিএনপির একজন সাধারণ নগণ্য কর্মী হিসাবে আমি যেটা মনে করি
যে আগামীতে বিপুল ভোটে জনগণের রায় নিয়ে আগামীতে দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত নিজেকে করবেন এবং এই দেশকে উনি বলেছেন কিন্তু যে আমি এই দেশকে আমেরিকা বানাবো না বা আমি এই দেশকে ওই ইউরোপের কোনো কান্ট্রি বানাবো না, কিন্তু এই দেশকে উনি ওনার যে প্ল্যানিং সেই প্ল্যানিং বাস্তবায়নের মাধ্যমে আগামীতে এই দেশকে একটি স্বাবলম্বী দেশ হিসাবে উনি উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠিত করবে। এইটাই আমাদের সবার আশা এবং আগামীতে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এটা একদম 100% আমরা নিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল 2011 সালে 23 আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয় এবং এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অনেক বিচক্ষণ এবং দক্ষ একজন সংগঠক, একজন রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনবার ছিলেন। সো ওনার মতো একজন ব্যক্তির হাত দিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত হওয়া মানে উনি কিন্তু সংগঠন মানে রাজনৈতিক ধারা বা গঠনতন্ত্রের ওনার দলের গঠনতন্ত্রের বাইরে কিন্তু উনি কিছু করেন। তো উনি যখন এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে দিলেন তখন অবশ্যই উনি গঠনতন্ত্র ধারাগুলো বিস্তারিত উনি বিবেচনা করে তারপর উনি দিয়েছেন। তো সেই মোতাবেক আমি গঠনতন্ত্র পড়ে যেটা দেখেছি যে উনি গঠনতন্ত্রের 14 নম্বর ধারা অনুযায়ী আমাদেরকে সহযোগী সংগঠন হিসাবে মাঠে নামিয়েছিলেন এবং আমাদের সংগঠনকে দেখভাল করার জন্য এবং সংগঠনটাকে স্টাবলিশ করার জন্য উনি তখন আমাদের প্রয়াত মরহুম আব্দুল্লাহ নোমান সাহেব প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনাকে চিনেন না বাংলাদেশে এমন কোনো ব্যক্তি আমার মনে হয় রাজনৈতিক অঙ্গনে নাই। তো ওনাকে কিন্তু এটার চিফ অ্যাডভাইজার হিসাবে ওনাকে স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশনা দিয়েছিলেন যে আপনি এই সংগঠনটাকে স্টাবলিশ করেন। সেই 2011 সাল থেকে এটাকে আব্দুল্লাহ নোমান সাহেব যেদিন থেকে হাতে নিয়েছেন সেদিন থেকে 2011 সাল থেকে 2024 জুলাই পর্যন্ত প্রত্যেকটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন সময়েও উনি নিজেও পরোক্ষভাবে আমাদেরকে দেখেছেন এবং বিএনপির প্রথম সারি এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরামের যারা আছেন তারাও আমাদের সম্বন্ধে জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল যে ভূমিকা। আমাকে এমনও নেতা বলছে বিএনপির প্রথম সারি যে আমার দেখা মতে বা আমার জানা মতে যে এত শর্ট টাইমে একটা সংগঠন বিরোধী দলে থাকাকালীন সময়ে এতটা গ্রো আপ হয় এটা উনি কখনো দেখেনি, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল উইদিন 3 ইয়ার্স আমার মনে হয় 2011 সাল থেকে 2014 বা 15 সালের মধ্যে আমরা প্রায় 30-35টা জেলা কমিটি গঠন করে থানা পর্যায়ে পৌঁছে গেছিলাম এবং সাংগঠনিকভাবে যে শক্তি আমরা সঞ্চার করে তাদেরকে দেখিয়েছি এবং বিগত স্বৈরা শাসকের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যে ভূমিকা আমরা ওনাদের সামনে প্রমাণ রেখেছি, ওনারা মানে খুবই খুশি এই সংগঠনের ভূমিকার উপরে এবং তারা স্বীকারও করেন। কিন্তু কিছু কতিপয় নেতা আছেন যারা বিএনপির গঠনতন্ত্রের বাইরে রাজনীতি করে বা তারা কখনো গঠনতন্ত্র খুলেও দেখেনি কিংবা তারা গঠনতন্ত্রের চেইন অফ কমান্ডটা মানে কিনা আমি জানি না। যদি চেইন অফ কমান্ড মানতো, গঠনতন্ত্র মানতো, তাহলে হয়তো বা এই সংগঠন নিয়ে কেউ কোনো ধরনের কতিপয় কোনো ব্যক্তি বিতর্কমূলক কথাবার্তা বলতেন না। কিন্তু কিছু কতিপয় নেতা কর্মী আছে যারা এই সংগঠনটাকে নিয়ে বিতর্কমূলক কথাবার্তা বলে, কিন্তু এতেও আমরা বিভ্রান্ত হই না বা আমাদের মনোবল বিন্দু মাত্র ভাঙেও না, বরঞ্চ আরো চাঙ্গা হয়। বিগত স্বৈরা শাসকের আমলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কটা জেলা কমিটি দেওয়া হয়েছে, প্রত্যেকটা জেলা মানে অনেক নেতাকর্মী আপনার জেল জুলুম নির্যাতন এবং অনেক নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য বাড়িঘর পর্যন্ত তারা স্বৈরা শাসকের নেতাকর্মীরা দখল করে নিয়েছে, তারপরও কিন্তু তাদেরকে দাবায় রাখতে পারেনি। বিগত স্বৈরা শাসকের আমলে যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকটা রিজভী সাহেবের প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে যেভাবে ছাত্রদল যুবদল সেবক দলের মানে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নামে প্রেস ব্রিফিং করা হইতো, আমার নামেও কিন্তু করা হয়, সেই ডকুমেন্টসও আমার কাছে আছে। বাংলাদেশে যখন সর্বপ্রথম পুলিশের সাথে একটা মহাসমাবেশে আপনার গোলাগুলি হয়, প্রথম গুলি দিয়ে হামলা শুরু করে খুলনায়, সেই খুলনায় কিন্তু
প্রথম সারির প্রথম অংশেই আপনার গুলিবিদ্ধ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীরা। ওখানে আমার কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকাও গুলিবিদ্ধ হয়। সেখানে কিন্তু রিজভী সাহেব স্বয়ং ওনাকে দেখতে গেছে এবং সর্বাত্মক সহযোগিতা ওনারা করেছেন ওইখানে, এবং তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য সাহস দিয়ে এসেছে। তো আপনাদের মাধ্যমে আমি, যারা আমাদের নিবন্ধন নিয়ে কথা বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নিবন্ধন বলতে ওনারা কি বুঝেন আমি সেটা জানি না। একটা রাজনৈতিক দল একটা লেবার সংগঠনকে হয়তোবা স্বীকৃতি দিতে পারে যে এই সংগঠনটা যেহেতু বিএনপির আদর্শ নীতিতে বিশ্বাসী হয়ে বিএনপির সাথে কাজ করতেছে বা XYZ একটা সংগঠনের সাথে কাজ করতেছে, সেই রাজনৈতিক দল তাকে হয়তোবা সেই রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসাবে স্বীকৃতি দিতে পারে যে হ্যাঁ, আজ থেকে তুমি আমার সহযোগী সংগঠন। কিন্তু সেই দল কিন্তু কোনো নিবন্ধন দিতে পারে না। এটা আমি ওনাদের কাছে প্রশ্নও রেখে গেলাম এবং আমি তাদেরকে আমার উত্তরটাও দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে এই নিবন্ধন নেওয়ার কোনো কথা ওনারা না বলে।